কনভলিউশন এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা যে ক্লাসটা করতে যাব এক্সেল এর, সেটা হচ্ছে যে ইফ ফাংশনের ব্যবহার এবং কিছু কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে আমরা শিখব কেন ইফ ফাংশনটা গুরুত্বপূর্ণ এবং কোন এনভায়রনমেন্টে কোন পরিবেশে আমরা ইফ ফাংশনটাকে ব্যবহার করতে পারি। এখানেও আমরা প্রথমে কিছু থিওরি জিনিস দেখব, প্লাস তারপরে আমরা যেরকম প্র্যাকটিক্যাল ডেমো করি সেরকমভাবে ডেমনস্ট্রেশনের দ্বারা আমরা প্র্যাকটিক্যালি জিনিসগুলোকে শেখার চেষ্টা করব। তো দেখো, আজকে আমরা এই জিনিসটার উপরে ক্লাস করব, ডিসিশন মেকিং ফর্মুলা ইন এক্সেল। তো প্রথমে আমরা একটা ফাংশন শিখবো যেটার নাম হচ্ছে সাম ইফ ফাংশন। দেখো, আমরা নর্মালি সবাই সাম ফাংশন নিশ্চয়ই জানি। হয় সাম ফাংশন কি করে না, আমাদের ধরো কোনো নাম্বার দেওয়া হলো, সেই নাম্বারগুলোকে আমি সাম করব। ধরো আমি 5টা নাম্বার দেওয়া হলো, সেই 5টা নাম্বারকে আমি সাম করব। তো তার জন্য আমরা কি করি না, আমরা সাম ফাংশনের ব্যবহার করি। এবারে ধরো আমার কাছে ধরো 10, 20, 25, 30, 15 এরকম ভাবে নাম্বার আছে। তো আমি চাইছি যে ধরো 15-র ওপরে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোর সাম করবো খালি, 15-র নিচে যে নাম্বারগুলো আছে সেগুলোর কোনো সাম করব না। তো সেরকম ধরনের পরিস্থিতিতে আমরা শুধু সাম ফাংশন ব্যবহার করব না। সেরকম ধরনের পরিস্থিতিতে আমরা কি ব্যবহার করব না, সাম ইফ বলে একটা ফাংশন আছে, সেই সাম ইফ ফাংশনটার ব্যবহার আমরা করব। তো এখানে আমরা দেখব যে সাম ইফ ফাংশনটা কি বা কিভাবে সেটাকে ব্যবহার করা হয়, তার একটু থিওরিটিক্যাল নলেজ বা তার কি ফর্মুলা আছে সেগুলো দেখব। তারপরে আমরা যেরকম মেশিনে দেখি সেরকম ভাবে করব। তো দেখো কি বলছে, সাম ইফ অ্যাডস আপ সেলস দ্যাট মিট আ সিঙ্গেল কন্ডিশন। একটু আগে আমি কি বললাম, ধরো তুমি 15-র ওপরে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোর তুমি সাম বার করতে চাইছো। তো যখনই তুমি কোনো কন্ডিশনাল বেস সাম করবে, কোনো কন্ডিশন রেখে যখন তুমি কোনো কিছু সাম করবে, কোনো নাম্বারের সাম করবে, তখন আমরা এই সাম ইফ ফাংশনের ব্যবহার করতে পারি। ঠিক আছে? তো সাম ইফ ফাংশনকে যখন ব্যবহার করতে হয়, দেখো সিনট্যাক্সটা হচ্ছে এইটা। কি লিখবো আমরা লিখবো ইকুয়াল টু দিয়ে বলবো সাম ইফ। তারপরে আমাদের কাছে এই ফাংশন গুলো আসবে, রেঞ্জ, ক্রাইটেরিয়া এবং তারপরে সাম রেঞ্জ। তো এই জিনিসগুলোকে আমাদের ঠিকভাবে দিতে হবে, তাহলে গিয়ে পরে আমরা এই ফাংশনটার ইউজ করতে পারি। দেখো এই যে সাম ইফ। আচ্ছা, এরপরে দেখো আমরা এখানে একটা এক্সাম্পল, ছোট্ট একটা উদাহরণ দিয়েছি। কি করেছি, এক্সাম্পল দিলাম কি না, সাম ইফ বলে আমরা লিখলাম। তারপরে কি লিখলাম, A1 কোলন A10। ধরো A1 থেকে A10 এর মধ্যে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোকে আমরা সিলেক্ট করব। তারপরে আমি কি দিলাম না, একটা কন্ডিশন দিলাম। কন্ডিশন কি, যে নাম্বারগুলো গ্রেটার দ্যান 50-এর উপরে আছে সেই নাম্বারগুলোকে আমি কি করলাম, আমি তুলে কোথায় দেখাবো, B1 থেকে B10 এর মধ্যে দেখাবো। কি বলছে দেখো, অ্যাড ভ্যালুজ ফ্রম B1 কোলন B10 where A1 কোলন A10 গ্রেটার দ্যান 50। তাহলে A1 কোলন A10 থেকে আমরা ভ্যালুগুলোকে তুলবো। কোন ভ্যালুগুলোকে তুলবো না, যেগুলো তোমার 50-র উপরে আছে। দিয়ে কোথায় রাখবো, সেগুলোকে আমরা রাখবো কোথায় না, B1 কোলন B10 এ রাখবো। এবার তুমি যদি এটা না দাও তাহলে ওখানেই তোমার তলাতে কোনো একটা জায়গায় সাম করেও দিয়ে দেবে। তো সেই জিনিসটা আমরা দেখবো, দেখে আমরা জিনিসটা। তো এই হচ্ছে তার বেসিক ফর্মুলা, যেখানে আমরা এই জিনিসগুলোকে আমাদের খুব ভালোভাবে পাস করতে হয়। যেমন দেখো, এই যে আগের যে জিনিসটা আমরা দেখেছিলাম, এই যে জিনিসটা আমরা দেখলাম, রেঞ্জ, ক্রাইটেরিয়া এন্ড সাম রেঞ্জ। তো এই জিনিসটা যদি নাও দিই তাহলে কোনো অসুবিধা নেই। আমরা তলায় ধরো আমি কিছু সাম করব, সেই সামগুলোকেও আমরা এই দুটো কন্ডিশনের উপরও আমরা দিতে পারি। তো কন্ডিশন বেস যখন কোনো সাম আমাদের করতে হয়, তখন আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে সাম ইফ ফাংশনের ব্যবহার করে থাকি। দেখে নাও একবার। ঠিক আছে? তো সাম ইফ ফাংশন কোনখানে ব্যবহার করা হয়, যখনই কোনো কন্ডিশনাল বেসড অ্যাডিশন আমরা করে থাকি
যেখানেই আমরা এই সাম ইফ ফাংশনের ব্যবহার করে থাকি। তারপরে দেখো আরেকটা সুন্দর ফাংশন থাকে কাউন্ট ফাংশন। কি বলছে? কাউন্টস দ্য নাম্বার অফ নিউমেরিক ভ্যালুজ ইন আ রেঞ্জ। ধরো তুমি সেলে কোনো ভ্যালু লিখেছো, ধরো তুমি 10টা সেলে 10টা আলাদা আলাদা ভ্যালু লিখেছো। তো এবার তুমি ধরো কাউন্ট করতে দেখতে, বা ধরো তুমি নর্মালি তুমি র্যান্ডামলি কিছু নাম্বারে কোনো সেলে নাম্বারগুলো লিখতে শুরু করে। এবার তুমি কিছু নাম্বার লেখার পরে তুমি হয়তো জানতে চাইছো যে আমি কতগুলো সেলের নাম্বার লিখেছি, সেটা হয়তো তুমি জানতে চাইছো। তো সেটাকে যখন আমাদের জানতে হয় তখন আমরা ব্যবহার করে থাকি কি, এই কাউন্ট ফাংশনটার ব্যবহার করে থাকি। ঠিক আছে, তখন আমরা এই কাউন্ট ফাংশনের ব্যবহারটা করে থাকি। সিনট্যাক্সটা কি বলে না, কাউন্ট দেবে ইকুয়াল টু কাউন্ট, কারণ নিশ্চয়ই আমরা জানি যে দেখো এক্সেলে যাই ফর্মুলা লিখি না কেন তাকে আমাকে শুরু করতে হয় ইকুয়াল টু দিয়ে। তাহলে আমি কি করলাম, আমি লিখলাম ইকুয়াল টু কাউন্ট দিয়ে ভ্যালু। এবার এই যে ধরো এক্সাম্পলে আমি বলছি ধরো কাউন্ট A1 করুন A10, তাহলে ও কি করবে A1 থেকে A10 এর মধ্যে যত নিউমেরিক ভ্যালুজ আছে সেগুলোকে কাউন্ট করবে। এখানে একটা জিনিস আমাদের জেনে রাখতে হবে, ধরো তুমি 4টে সেলে কি লিখলে না, প্রথমটায় লিখলে 10, তারপরটা লিখলে 20, তারপরটা লিখলে A একটা অ্যালফাবেট দিলে, তারপরটা লিখলে ধরো 30। এবার তুমি যদি কাউন্ট ফাংশন ব্যবহার করো তাহলে কিন্তু তোমার আউটপুট কত দেবে 3, কারণ 4 দেবে না, যদিও তুমি 4টে সেলে ভ্যালু লিখেছো। কিন্তু কাউন্ট ফাংশন কি করে না, কেবল নিউমেরিক ভ্যালুগুলোকেও কাউন্ট করে থাকে। ও কিন্তু ক্যারেক্টার যেগুলো যে সেলগুলোতে ক্যারেক্টার লেখা আছে সেইগুলোকে নিয়েও কিন্তু কোনো কাউন্ট করতে পারে না। দেখো এই হচ্ছে তার ফর্মুলা। তাহলে কাউন্ট ফাংশন কি করছে আমাদের না, নাম্বার অফ নিউমেরিক ভ্যালুজ কে কাউন্ট করতে গেলে আমরা এই কাউন্ট ফাংশনের ব্যবহার করে থাকি। দেখে নাও কারো কিছু, আশা করি ক্লিয়ার হয়ে গেছে জিনিসটা। স্পেশালি তোমরা লক্ষ্য করো এই এক্সাম্পল গুলোকে, কারণ এই এক্সাম্পল গুলো নিয়েই আমরা কিন্তু আমাদের যে ডেমো সেশন মানে প্র্যাকটিক্যাল সেশন যেটা হয় সেগুলোতে আমি এই এক্সাম্পল গুলোকে নিয়ে বোঝাবো। প্রথমে সাম ইফ দেখবো, তারপরে আমরা কাউন্ট ফাংশন। ঠিক আছে, ওকে। তাহলে আমি এবার নেক্সট স্লাইডে মুভ করছি। এখানে দেখো একটা ফাংশন আছে কাউন্ট ইফ, যেরকম আমরা সাম ইফে কি করলাম না, সাম ইফে আমরা শিখলাম কি না কন্ডিশন দেওয়া যায়। সেরকমই ধরো তুমি কিছু সেলে তুমি নাম্বার লিখেছো, ধরো 10, 20 এরকম ভাবে লিখেছো। তুমি চাইছো যে সেলগুলোতে অ্যাবভ 20 আছে সেই সেলগুলোকে তুমি কাউন্ট করবে। 20 তলায় যে সেলগুলোতে মানে যে সেলগুলোতে 20 তলায় ভ্যালু আছে, 20 তলায় যেগুলো আছে সেগুলোকে নিয়ে আমরা কিন্তু কিছু করব না। ঠিক আছে, সেগুলোকে নিয়ে আমরা কিছু করব না। তো এরকম ধরনের কন্ডিশন বেসড যখন কোনো কাউন্টিং আমাদের করতে হয় তখন আমরা এই কাউন্ট ইফ ফাংশনটাকে ব্যবহার করে থাকি। যেরকম আমরা দেখলাম সাম ইফ, সেরকমই আমরা দেখছি এখানে কাউন্ট ইফ ফাংশন। তাহলে সাম ইফ যেমন কন্ডিশনের উপরে কাজ করে, এখানে কাউন্ট ইফও কি করবে না, কাউন্ট ইফও কিন্তু এখানে তোমার কন্ডিশনের উপরে কাজ করবে। তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ ফাংশন, যেটা হচ্ছে কাউন্ট ইফ ফাংশন। ঠিক আছে, এই কাউন্ট ইফ ফাংশনের দ্বারা আমরা কন্ডিশনাল বেসড কাউন্টিং করতে পারি। নেক্সট আমরা কি দেখবো, দেখো আর একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস ইফ ফাংশন। ধরো তুমি এরকম ধরনের কোনো কিছু জিনিস করবে, ধরো তুমি কিছু রেজাল্ট, তুমি ধরো একটা স্টুডেন্টের মানে ধরো তাদের নাম মার্কস রাখলে, কিছু কিছু মার্কস দেখলে, এবার তুমি আরেকটা কলম বানাচ্ছে ধরো যেখানে এবার তুমি চাইছো যে স্ট্যাটাসে কি করবে না, স্টুডেন্টটা পাস করেছে না ফেল করেছে এরকম ভাবে কিছু দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি ধরো কন্ডিশন বললাম কি, যে যদি অ্যাবভ 60 হয়, যে স্টুডেন্ট 60 কিংবা 60-এর উপরে পেয়েছে তারা হবে পাস, যে স্টুডেন্টরা 60 কিংবা তার তলায় পেয়েছে তাদের স্ট্যাটাস হবে ফেল। তাহলে কিভাবে তুমি বাঁচবে কোনটা পাস, কোন স্টুডেন্ট পাস করেছে, কোন স্টুডেন্ট ফেল করেছে? তখন সেই ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে আমরা ইফ ফাংশনকে আমরা ব্যবহার করি। ঠিক আছে, তো দেখো কি বলছে, ইফ টেস্ট এ কন্ডিশন and returns one value if true and another value is false, another if false। সিনট্যাক্সটা হচ্ছে এইটা, আমরা খুব বেশি দেখছি না, আমরা এই সিনট্যাক্সটায় চলে যাচ্ছি। যেমন ধরো এখানে সুন্দরভাবে দেওয়া আছে কি, ধরো A1 বলে একটা সেল আছে,
A1 সেলের ভ্যালু যদি 50 এর উপরে হয় তখন আমি কি বলবো, পাস করেছে। যদি তার তলায় হয় তাহলে আমি কি বলবো, না ফেল। এবার এই পুরো ব্যাপারটাকে আমরা কিসে নেবো, না ইফ ফাংশনে নিয়ে। ঠিক আছে, এই পুরো ব্যাপারটাকে আমরা কি করছি, না ইফ ফাংশনে আমরা নিই। তো এই জন্য দেখো এই যে কি বলছে, রিটার্ন পাস ইফ গ্রেটার দ্যান 50 এলস সেল। তাহলে A1 সেল যেটা, সেটার ভ্যালু যদি 50 এর উপরে থাকে তাহলে আমরা দেখাবো পাস, আর যদি তার তলায় থাকে তাহলে আমরা দেখাবো ফেল। তো এইভাবে কন্ডিশনাল বেসড যদি কোনো কিছু জিনিস আমাকে ডিসপ্লে করতে হয় তখন আমরা কি করে থাকি, না এই ইফ কন্ডিশনের দ্বারা আমরা পুরো ব্যাপারটাকে বুঝিয়ে থাকি। নেক্সট যে কন্ডিশনাল ফরম্যাটিং, এটা একটা খুব সুন্দর জিনিস। কন্ডিশনাল ফরম্যাটিং, ধরো তুমি চাইছো যে যারা যারা ধরো 60 এর তলায় পেয়েছে বা 60 এর উপরে পেয়েছে তাদেরকে আমি বলবো গ্রিন, তাদের কালার গুলো, তাদের যে মানে তোমার যে নাম্বার গুলো আছে সেগুলো ধরো সবুজ বা গ্রিন কালারে দেখাবো। তার তলায় যেগুলো আছে তাদের কালার গুলো ধরো আমরা দেখাবো কিসে, না রেডে দেখাবো। তাহলে এরকম ধরনের কন্ডিশনাল বেস যখন আমরা কোনো কাজ করব তখন আমরা ইউজ করে থাকি কি, না এই কন্ডিশনাল ফরম্যাটিং, এই ব্যাপারটাকে আমরা ইউজ করে থাকি। কিভাবে করব, হাইলাইট সেলস অটোমেটিক্যালি বেসড অন রুলস। কি করবে দেখো, স্টেপ, প্রথম স্টেপ রেঞ্জ সিলেক্ট করবে। তুমি যে নাম্বার গুলোকে তুমি মানে যেটা তুমি কালার চেঞ্জ করতে চাও সেই নাম্বার গুলোকে সিলেক্ট করলে, এই হোম ট্যাবে গিয়ে দেখবে একটা কন্ডিশনাল ফরম্যাটিং বলে একটা জায়গা, সেই অপশনটাকে গিয়ে বলবে চুজ রুল টাইপ। তুমি কি মানে ফর্মুলা মানে কি রুল দিতে চাইছো সেটাকে দিয়ে দেবে, তারপরে বলবে সেট ফরম্যাটিং স্টাইল। তো এইভাবে দেখো আমরা কি করছি, কন্ডিশনাল ফরম্যাটিং এর দ্বারা আমরা বিভিন্ন নাম্বারকে বিভিন্ন কালারে আমরা দেখাচ্ছি। তো আমাদের এক্সাম্পল হিসেবে আমরা ধরছি কি, ধরো যে নাম্বার আমার কাছে আছে সেখানে যে নাম্বারগুলো, যে ধরো 50 এর উপরে পেয়েছে তাকে আমি গ্রিন কালারে দেখাবো তার নাম্বারটাকে, সবুজে দেখাবো, যে তার তলায় পেয়েছে সে রেড বা লাল রঙের মানে তার কালারটা হয়ে যায় নাম্বারটা। তো এইরকম ধরনের পরিস্থিতি যদি আমাকে করতে হয়, মানে এরকম পরিস্থিতি যদি কাজ করতে হয় তখন মাইক্রোসফট এক্সেল আমাদের এই অপশনটা দিয়ে থাকে, কন্ডিশনাল ফরম্যাটিং। এটা একটা খুব সুন্দর অপশন এবং প্রফেশনাল জায়গায় আমাদের এইরকম ধরনের অপশনকে কাজ করতে আমাদের খুবই সুবিধা হয় এরকম জিনিস নিয়ে। তাহলে এখনো পর্যন্ত আমরা কি কি দেখলাম, প্রথমে সাম ইফ দেখলাম, তারপরে কাউন্ট ফাংশন দেখলাম, তারপরে কাউন্ট ইফ দেখলাম, তারপরে ইফ ফাংশন দেখলাম, এবং এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। তাহলে এইগুলো যে জিনিসগুলো দেখো সবই হচ্ছে কি একটা ডিসিশনের মধ্যে, ডিসিশন বেসড ফাংশন এগুলোকে আমরা বলি। ঠিক আছে, তো ডিসিশনের উপরে নির্ভর করে কোনো ডেটা যদি তুমি বানাতে চাও, কোনো কিছু মানে ভ্যালু যদি তুমি দিতে চাও, তখন সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, না আমরা এরকম ধরনের ডিসিশন বেসড ফাংশন গুলোকে ব্যবহার করলে করতে পারি। নেক্সট দেখো, এক্সেল এর আগে আমরা দেখেছি, তো এই জিনিসগুলোকে ইউজ করার জন্য কিছু শর্টকাট আছে। যেমন দেখো এটা খুব সুন্দর একটা, অল প্লাস ইকুয়াল টু, কি বলছে, অটো সাম কুইকলি। আমরা নর্মালি কি করি, আমরা ধরো নাম্বারগুলো লিখি, এবার যদি সেই নাম্বারগুলো যদি সাম করতে হয় তাহলে কি করি, না আমরা নর্মাল ইকুয়াল টু সাম দিয়ে তারপরে রেঞ্জ দিয়ে দিই। এছাড়া আরো সহজ উপায় কি না, ইকুয়াল টু দিয়ে প্রত্যেকটা সেলকে আমরা একটা করে সেল সিলেক্ট করলাম, প্লাস সাইন দিলাম, আবার একটা সেল সিলেক্ট করলাম, এইভাবে আমরা কি করলাম, আমরা সবকটা সেলকে সিলেক্ট করে থাকি। এছাড়াও দেখো আরেকটা খুব সুন্দর শর্টকাট জিনিস আছে, যেটা অল্ট প্লাস ইকুয়াল, এখানে প্লাস ইকুয়াল টু মানে অল্ট প্লাস প্লাস, অল্ট কিকে প্রেস করে তুমি যদি প্লাস প্লাস কে দুবার দাও বা এই সাইনটা দাও তাহলেও কিন্তু তুমি সেম জিনিস পাবে। নেক্সট কি, কন্ট্রোল শিফট এল, টগল ফিল্টার্স। মানে টগল ফিল্টার্স মানে হচ্ছে এই যে টগল ফিল্টার একটা অপশন থাকে, সেই অপশনটাকে নিয়ে আমরা কাজ করতে চাইলে এটাকে নেব অল্ট প্লাস এইচ প্লাস এল, ওপেন কন্ডিশনাল ফরম্যাটিং। এই কন্ডিশনাল ফরম্যাটিং অপশনটাকে যদি আমাকে ওপেন করতে হয় তখন আমরা কি করতে পারি, আমরা অল্ট প্লাস এইচ প্লাস এল অপশনটাকে, F4 রিপিট লাস্ট অ্যাকশন। তুমি ধরো এখন কিছু কাজ করছো, তুমি চাইছো যে তার আগেই তুমি কি করেছো সেই অ্যাকশনটাকে রিপিট করতে চাইছো, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, F4 বলে যে অপশনটা, F4 কিটা আছে সেই F4 কিটাকে প্রেস করতে পারি। নেক্সট হচ্ছে কন্ট্রোল প্লাস সিঙ্গেল ইনভার্টেড কমা, শো অ্যান্ড হাইড ফর্মুলা। ধরো কোনো ফর্মুলাকে তুমি শো দেখাবে আবার হাইড করবে, তখন আমি এই ধরনের অপশনটাকে আমরা ব্যবহার করতে পারি। তো দেখো এগুলো হচ্ছে খুব শর্টকাট কিজ। এগুলো যদি
আমরা কমফোর্টেবল হতে পারি তাহলে খুব ভালো কথা, তাহলে আমাদের নর্মাল অপশনস যেরকম আছে সেগুলো থাকে। তো এইগুলো আমাদের জেনে রাখলে আমাদের কাজের ক্ষেত্রে কিছুটা সুবিধা হয়ে থাকে। কিছুটা কেন বলবো, অনেকটাই সুবিধা হয়ে থাকে, খুব কম সময়ের মধ্যে আমরা এই কাজগুলো করতে পারি। আচ্ছা, তোমরা আমাকে বলো, এরপরে আমরা কিছু এমসিকিউ কোশ্চেনের দিকে মুভ করব। এমসিকিউ কোশ্চেন, তো আমি এতক্ষণ যা যা পড়লাম, আমরা ধরো সাম ফাংশনের সাম ইফ এর ইউজ, সাম ইফ এর বলে একটা কিছু জিনিস করলাম, কাউন্ট বলে একটা কিছু করলাম, কাউন্টিভ বলে একটা কিছু করলাম, তারপরে তোমার কন্ডিশনাল ফরম্যাটিং এর দিকে গেলাম, নর্মাল ইফ ফাংশনের দিকে গেলাম, তারপরে কিছু শর্টকাট কিস গুলোকে দেখলাম। তো এর সম্বন্ধে কোনো কিছু যদি কারো জিজ্ঞাসা থাকলে বা ডাউট থাকে আমাকে তোমরা বলো। স্যার তোমরা ভালো করে জিনিসগুলোকে, স্যার ইফ ফাউন্ডেশন ওটা ঠিক বুঝতে পারলাম। কোনটা ইফ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এইটা? হ্যাঁ স্যার ইফ ফাংশন। আচ্ছা, দেখো, ধরো তুমি একটা কি করছো না, তুমি ধরো একটা নাম্বার, তুমি ধরো একটা লিস্ট বানাচ্ছো, কিছু স্টুডেন্টের নাম এবং মার্কস, দুটো কলম বানিয়ে। এবার আমি ধরো 4টে বা 5টা স্টুডেন্টের নাম দিলাম এবং তাদের মার্কস বললাম, ধরো 40 দিলাম, 50 দিলাম, 60 দিলাম, 70 দিলাম, 80 দিলাম। এবার আমি চাইছি যে যারা, আমি একটা কন্ডিশন, তারপরে আর একটা কলম বানাবো স্টেটাস বলে, সেই স্টেটাসে আমি লিখবো যে স্টুডেন্টটা পাস করেছে না ফেল করেছে। যদি কেউ পাস করে থাকে তাহলে বলবো পাস, যদি কেউ ফেল করে থাকে তাহলে বলবো ফেল, তার পাশে লিখবো ফেল। তাহলে এটা কি করছি না, এটা আমি একটা বেসড অন কন্ডিশন করতে চাইছি। কন্ডিশনটা আমার কি হবে না, কন্ডিশনটা আমার এটাই হবে যে যদি সে স্টুডেন্টটা 50-এর উপরে পেয়ে থাকে তাহলে তার পাশে লিখবো পাস, আর যদি 50-এর কম পেয়ে থাকে তাহলে তার পাশে লিখবো ফেল। ঠিক আছে? তো এই জিনিসটা যদি আমাদের করতে হয় তখন আমরা কি করব, এই ইফ ফাংশনের, ইফ ফাংশন দিয়ে আমরা এই ফর্মুলাটা লিখব। যেমন ফর্মুলা কি বলা হচ্ছে, ইফ a1 গ্রেটার দ্যান 50, a1 মানে হচ্ছে কি, সেলের যে নাম্বারটা, যদি সেল নাম্বার a1 যদি 50-র উপরে কোনো ভ্যালু ক্যারি করে থাকে তাহলে আমরা কি দেখাবো না, পাস দেখাবো। তার তলায় যদি ধরো তার তলায় কিছু পেয়ে থাকে 50 কিংবা তার তলায় যদি কিছু পায় তাহলে আমরা কি দেখাবো না, ফেল না। তার জন্য এখানে লেখা হচ্ছে, দেখো, রিটার্ন পাস। পাস তখনই সে রিটার্ন করবে যদি a1 এর ভ্যালু 50 হয়, মানে গ্রেটার দ্যান 50, 50-র উপরে হতে হবে, 50 হলেও চলবে না। এবার 50 কিংবা তার তলায় যদি হয় তখন আমি কি দেখাবো, এলস ফেল না। আচ্ছা ঠিক আছে? দেখো, কারো কিছু আর কিছু জিজ্ঞেস করার থাকলে করো, আশা করি এটা বুঝতে পেরেছো। হ্যাঁ স্যার। ওকে, আর কেউ? আর কেউ কিছু বলো। স্যার ওই শর্টকাট গুলো আরেকবার একটু দেখাবেন। হ্যালো, শর্টকাট গুলো স্যার, শর্টকাট গুলো। আচ্ছা, এই হচ্ছে শর্টকাট। যেমন তুমি অটো সাম যদি করতে চাও তাহলে অল্ট প্লাস ইকুয়াল টু ইউজ করবে। টগল ফিল্টার্স মানে তুমি ধরো 3-4টে ফিল্টারকে নিয়ে কাজ করছো, তো একটা ফিল্টার থেকে অন্য একটা ফিল্টারে তুমি যেতে চাইছো, তখন তুমি কি করবে, কন্ট্রোল শিফট প্লাস এল, এগুলোকে একসঙ্গে প্রেস করে কাজটা করতে হবে। তুমি ধরো কন্ডিশনাল ফরম্যাটিং অপশনটাকে ওপেন করবে, তখন আমরা ব্যবহার করব কি, অল্ট প্লাস এইচ প্লাস এল। তুমি ধরো রিপিট লাস্ট অ্যাকশন, এটার মানেটা কি না, ধরো তুমি এখন কিছু ফর্মুলা লিখলে, তুমি চাইছো যে ফর্মুলার আগে ধরো কোনো কিছু যে কাজ করেছো, ঠিক আছে, সেই কন্ডিশনে তুমি ফিরে যেতে চাইছো, মানে লাস্ট অ্যাকশন, লাস্ট তুমি কি করেছো, সেই ক্ষেত্রে তুমি কি করবে, F4 প্রেস করবে। তাহলে এক্সেল তোমাকে লাস্ট অ্যাকশনে, মানে এখন যে কাজটা করছো তার ঠিক আগে যে আগের মুহূর্তে তুমি যে কাজটা করেছো সেই জায়গায়ও তোমাকে নিয়ে চলে যাবে। তারপরে বলছে কন্ট্রোল প্লাস সিঙ্গেল ইনভার্টেড কম, কি বলছে, শো অ্যান্ড হাইড ফর্মুলা। একটা ফর্মুলাকে ধরো তুমি শো করতে চাইছো বা একটা ফর্মুলাকে তুমি হাইড করে দিলে, তখন তুমি এই অপশনটা ইউজ করতে পারো। এইগুলো হচ্ছে কি আমাদের কাছে কিছু শর্টকাট কি, যেই শর্টকাট কি গুলোকে নিয়ে আমরা ইউজ করলে করতে পারি। এবার যারা ধরো শর্টকাট কি, দেখো, জেনে রাখা অত্যন্ত ভালো। যদি ধরো ফ্যামিলিয়ার কেউ না থাকে, সে তার নর্মাল আদার অপশনসও আছে, এগুলোকে নিয়ে সে কাজ করতে পারে। কিন্তু হ্যাঁ, শর্টকাট কি করলে কি তুমি কম সময়ের মধ্যে কাজটা করে দিতে পারো। বলো, আর কিছু ডাউট? ঠিক আছে।
আচ্ছা, আর বাকিরা? আমি কিন্তু সবার থেকে কিছু জিনিস এক্সপেক্ট করছি, মানে ডাউট নিশ্চয়ই হবে, ডাউট গুলোকে আমরা এক এক করে ক্লিয়ার করবো। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি কি এগুলো কি প্র্যাকটিক্যাল করে দেখাবেন? এখন দেখালে ভালো হতো। প্র্যাকটিক্যালটা করবো আগে, তোমাদের আরো যদি কারো কিছু ডাউট থাকে সে তো অবভিয়াসলি করবো, যেরকম অন্য ক্লাসে করি এখানেও করবো। তার আগে তোমাদের যদি কোনো এই রিলেটেড জিনিসপত্র, অপশনস রিলেটেড জিনিসপত্র যদি কোনো কিছু ডাউট থাকে তাহলে বলো। আমি আর একবার স্ক্রিনটাকে এখান থেকে মুভ করাচ্ছি। ফার্স্ট থেকেই দেখো, ফার্স্টে আমরা কি শিখেছিলাম? ফার্স্টে আমরা এই যে সামিফ ফাংশনটাকে ব্যবহার করা শিখেছিলাম। একবার চট করে দেখে নাও কুইকলি, যদি কারো কিছু জিজ্ঞেস করার থাকে করো। হ্যালো স্যার, হ্যাঁ স্যার বলো। এই ফর্মুলাটা একটু বলে দেবেন আমাকে। কোনটা? এই সামিফ। এই সামিফ? হ্যাঁ দেখো, ধরো তুমি A1 থেকে A10 অব্দি কিছু নাম্বার লিখেছো। এবার তুমি সেই নাম্বার গুলোকে কি করতে চাইছো? অ্যাড করে কোথায় দিতে চাইছো? B1:B10, মানে B1 থেকে B10 এর মধ্যে নিয়ে যেতে চাইছো। তাহলে কিন্তু কি না, আমি এখানে একটা কন্ডিশন দিতে চাইছি। কন্ডিশনটা কি? যে নাম্বার গুলো 50 ওপরে, 50-এর ওপরে, সেই নাম্বার গুলোকে আমি খালি বাদ, বাকি কোনো নাম্বার গুলোকে আমি নেবো না। তো সেই সমস্ত যদি কন্ডিশনাল বেস যদি আমায় কিছু সাম করতে হয়, তখন আমরা ব্যবহার করে থাকি এই সামিফ ফাংশনটা। কি বলছে? অ্যাড ভ্যালুজ from this where A1 and A10 greater than 50। ঠিক আছে, এটাকে আমরা করব এখানে যখন, আশা করি যখন আমি প্র্যাকটিক্যালি জিনিসটা দেখাবো, আশা করি তোমার কাছে আরো জিনিসটা ক্লিয়ার হবে। তো তখন আমরা প্র্যাকটিক্যালি জিনিসে, মানে প্র্যাকটিক্যালি যখন করবো আরো বেটার ভাবে তুমি জিনিসটা আশা করি বুঝতে পারবে। আচ্ছা, এবার এই সামিট সম্বন্ধে আরো কারো কিছু জিজ্ঞেস করার আছে? আচ্ছা, আমি ধরে নিচ্ছি ধরো আর এখানে কিছু নেই। তাহলে আমরা নেক্সটটা কি রেখেছিলাম? কাউন্ট ফাংশন। এখানে কারো কিছু জিজ্ঞেস করার থাকলে করো। পাঁচটা সেলে বা ধরো তুমি পরপর এক একটা সেলে ভ্যালু লিখে গেছো। এবার তুমি চাইছো যে তুমি কতগুলো সেলে ভ্যালু লিখেছো সেটা তার একটা কাউন্ট করবে। তো সেই সমস্ত সেই পরিস্থিতিতে তুমি কি করবে না, কাউন্ট ফাংশনের ব্যবহার করবে। এবার আমাকে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, কাউন্ট ফাংশন যখন আমরা ব্যবহার করি তখন ও কিন্তু কেবল নিউমেরিক ভ্যালুগুলোকে কাউন্ট করে। ধরো তুমি একটা সেলে লিখেছো 10, আর একটা সেলে লিখেছো 20, আর একটা সেলে লিখেছো 30, আর একটা সেলে লিখেছো A ক্যাপিটাল এ বা স্মল এ ক্যারেক্টার, তারপরে লিখেছো 50। ও কিন্তু এটাকে বাদ দিয়ে দেবে, এটাকে কিন্তু কাউন্ট করবে না। বাকি যে সেলগুলোতে তুমি কোন কোন সেলে লিখেছো সেই নাম্বারটা তোমাকে দিবে। ধরো 4টের মধ্যে তুমি 3টে সেলে নাম্বার লিখলে আর একটা সেলে একটা ক্যারেক্টার লিখলে, তাহলে কিন্তু রিটার্ন করবে 3, 4 নয়। কারণ কাউন্ট ফাংশন কেবল নিউমেরিক ভ্যালুগুলোকে কাউন্ট করতে পারে। কোনো সেলে যদি ক্যারেক্টার লেখা থাকে সেই ক্যারেক্টারকেও কাউন্ট করতে পারবেন না। ঠিক আছে? এই যে অল দ্য নিউমেরিক ভ্যালু। ঠিক আছে, আর কারো কিছু ডাউট আছে? ওকে, নেক্সট আমরা শিখেছি কি? কাউন্টিভ ফাংশন। ঠিক সামিফের মতন কাউন্টিভও থাকে। তুমি সেলগুলোকে কাউন্ট, সেলের নাম্বারগুলোকে কাউন্ট করবে, কিন্তু সেখানে কিছু কন্ডিশন দিয়ে দেবে। সেই কন্ডিশনই যখন তুমি দেবে তখন তুমি ব্যবহার করবে কি? কাউন্টিভ ফাংশন। তখন তুমি নর্মাল কাউন্ট ফাংশনকে ব্যবহার করবে না। যেমন এখানে আমরা কি করছি? A1 থেকে A10 সেলের মধ্যে সেই নাম্বারগুলোকে আমরা কাউন্ট করব যেখানে নাম্বারগুলো 50-এর উপরে আছে। 50-এর তলায় যে নাম্বারগুলো থাকবে সেই নাম্বারগুলোকে আমরা আর কাউন্ট করব না। দেখো, কাউন্ট সেলস ইন A:A10 where value is greater than 0। যে ভ্যালুগুলো গ্রেটার দ্যান, ভ্যালু ইজ গ্রেটার দ্যান 50, যে ভ্যালুগুলো 50-এর উপরে আছে সেই সেলের ভ্যালুগুলোকেই আমরা শুধু কাউন্ট করব, বাকি সেলের ভ্যালুকে আমরা কাউন্ট করব না। দেখো, বুঝতে পারলে? দেখো, কারো কিছু জিজ্ঞেস করার থাকলে করো।
হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে। ওকে স্যার ওকে। নেক্সট আমরা কি দেখেছিলাম? ইফ ফাংশন। এটা সম্বন্ধে কারো কিছু জিজ্ঞেস করার থাকলে করো। আশা করি কি কোনো ডাউট আছে না? বলো, তাহলে আমি নেক্সট স্লাইডে মুভ করছি। স্যার এটা একটু বুঝিয়ে দেন। দেখো, ধরো আমি কি করছি না, আমি ধরো কিছু মানে কিছু স্টুডেন্টের নাম এবং তাদের নাম্বার মার্কস লিখেছি, দুটো কলম বানিয়েছি, নেম অ্যান্ড মার্কস, আর একটা কলম বানাচ্ছি কি স্ট্যাটাস। আমি চাইছি যে যে সমস্ত স্টুডেন্ট গুলো ধরো 50-এর ওপরে পেয়েছে তাদেরকে বলবো তাদের স্ট্যাটাসে লিখবো পাস, আর যারা তার কম পেয়েছে তাদের স্ট্যাটাসে লিখবো ফেল। তাহলে এই রকম ধরনের জিনিস যদি আমাদের অ্যাপ্লাই করতে হয় তখন আমরা এই ফাংশনটার ব্যবহার করে থাকি, ইফ ফাংশন। লিখেছি কি, ইফ A1 গ্রেটার দ্যান 50, তাহলে বলছি পাস, আর না হলে বলবো ফেল। কি বলছে? রিটার্ন পাস ইফ A1 গ্রেটার দ্যান 50, এলস ফেল, তাহলে তুমি ফেল রিটার্ন করো। ওকে স্যার। ঠিক আছে, দেখে নাও। আর বাকিদের ইফ ফাংশন সম্বন্ধে আর কিছু ডাউট আছে? না স্যার। ওকে। কন্ডিশনাল ফরম্যাটিং বলো, এটা সম্বন্ধে কিছু যদি কারো জিজ্ঞাসা করার থাকে করো। ঠিক আছে, তো আমি এবারে আমরা কিছু কুইজের দিকে মুভ করব। আর এই শর্টকাট তো ছিল, আগে করে দিয়েছি, এবারে আমরা কিছু কুইজের দিকে মুভ করব। ফার্স্ট কোশ্চেন কি বলছে? which formula will sum values in b1 to b colon where a1 is greater than 6? তাহলে আমরা কোন ফাংশনটা ব্যবহার করব? দেখো কোশ্চেন দেখেই আমরা বুঝতে পারছি যে আমাদের ব্যবহার করা উচিত কি না, সাম ইফ ফাংশনটাকে। কারণ একটু আগে আমরা দেখো এখানে একটু আগে আমরা জিনিসটা সলভ করেছি, যেখানে আমরা সাম ইফ করেছিলাম, খালি ডিফারেন্স হচ্ছে যেখানে আমরা 50 দিয়েছিলাম এখানে আমাদের কন্ডিশন হবে 100। এই হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে? কাউন্ট ফাংশন কাউন্টস কি কাউন্ট করে না, তারা অনলি নিউমেরিক ভ্যালুজ কে কাউন্ট করে দেয়। দেখো এই কোশ্চেনের অ্যানসারটা এখানে দেওয়া আছে, তার এক্সপ্লেনেশনটা সবাই বুঝতে পারছো কিনা বলো। দেখো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে, আচ্ছা অ্যানসারটা হচ্ছে বি, এক্সপ্লেনেশনটা আমি করছি। দেখো কি বলছে, কাউন্টিং ফাংশনের কাজ কি? কাউন্টিং ফাংশনের কাজ কি? নাম্বার কাউন্ট করবে, কিন্তু একটা কন্ডিশন নাম্বার কাউন্ট করবে, যার জন্য কি বলছে কাউন্ট অফ নাম্বারস গ্রেটার দ্যান 50। যে নাম্বারগুলো কাউন্ট মানে যে নাম্বারগুলো ধরো 50-এর উপরে আছে সেইগুলোকেই ও কাউন্ট করবে। তার জন্য সেই ক্ষেত্রে আমাদের কি থাকছে না, কাউন্ট অফ নাম্বারস, মানে অ্যান্সার হওয়া উচিত এখানে কি না, বি। বি শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, কোশ্চেন 4 কি বলছে? which formula will return pass if a1, ধরো a1 এর ভ্যালু যদি গ্রেটার দ্যান 60 হয় তাহলে পাস দেখাবে, তা নাহলে ফেল করবে। তাহলে কোন ফাংশনটা আমরা ব্যবহার করব? অবভিয়াসলি এ ফাংশন, মানে অপশন এ। কেননা কি বলছে, ইফ a1 গ্রেটার দ্যান 60, তাহলে আমি কি বলবো না সে পাস করেছে, তা নাহলে আমি কি বলবো না সে ফেল করেছে। দেখো 2 নম্বরটা হবে না, কারণ কেন হবে না? ग्रेटर देन नहीं लिखा हुआ, হ্যালো, ग्रेटर देन नहीं दिया हुआ। দেখো 2 নম্বরে কোনো কন্ডিশনই দেওয়া নেই। 2 নম্বরের প্রবলেমটা হচ্ছে কোনো কন্ডিশনই দেওয়া নেই। কোনো কন্ডিশন না থাকে তো কাকে পাস করবে কাকে ফেল করাবে সম্ভব নয়। যার জন্য এখানে আমাদের কি থাকবে না, কন্ডিশন দিতে হবে। যদি কোনো কন্ডিশন না দিতে পারি তাহলে কিন্তু ওটা কাজ করবে না। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে অ্যান্সার এ হচ্ছে কারেক্ট। এমসিকিউ 5, শর্টকাট টু ওপেন কন্ডিশনাল ফরম্যাটিং কি হবে? দেখো অল প্লাস এইচ প্লাস এল, এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে।
এইটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, অল প্লাস এইচ প্লাস এল। নেক্সট এমসিকিউ 6 এ আমরা মুভ করছি। কি করছি? কাউন্টিভ ক্যান বি ইউজড ফর, কাউন্টিভ ফাংশন কি জন্য ইউজ হয়? কাউন্টিং সেলস উইথ আ কন্ডিশন। কাউন্টিভ আমরা কাউন্ট করব নাম্বার কিছু কন্ডিশন রেখে। কাউন্ট করা যায়, এর জন্য এরকম এখানে কিছু আমাদের condition কারেক্ট থাকে। অ্যান্সারটা আছে কি না, সি, অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখে নাও, কারো কিছু ডাউট থাকলে বলো। যদি অপশনটাও তোমরা পাচ্ছ অ্যান্সার, যদি সেটা নিয়েও কারো কিছু জিজ্ঞেস করার থাকে আমাকে করো, তাই তো? 6 স্যার, এবার 6 আমরা মুভ করছি এমসিকিউ 7 এ। কি বলছে? ইফ দ্য থার্ড আর্গুমেন্ট ইজ ম্যান্ডেটরি না অপশনাল, কি মনে হয় তোমাদের? দেখো থার্ডটা কিন্তু ম্যান্ডেটরি নয়, যেটা আমরা সেই মনে হয় যে B1:B10 দিয়েছিলাম, সেটা কিন্তু ম্যান্ডেটরি নয়, অপশনাল। না দিলেও আমরা কিন্তু সাম ফাংশন ইউজ করতে পারি, ইউজিং মানে কিছু কিছু জিনিসকে সাম করতে পারি সাম ইফ ফাংশন দিয়ে, যেটা আমি তোমাদের যখন প্র্যাকটিক্যাল দেখাচ্ছি বা দেখাবো তখন আমি এক্সপ্লেন করব। নেক্সট হচ্ছে এমসিকিউ 8 এ দেখো, কন্ডিশনাল ফরম্যাটিং ক্যান বি অ্যাপ্লাইড টু নাম্বার এবং টেক্সট দুটোতেই অ্যাপ্লাই করা যায়। কিছু নাম্বার এবং টেক্সট দুটোতেই অ্যাপ্লাই করা যায় কন্ডিশনাল ফরম্যাটিং অপশনটাকে। 9 এ আমাদের কি বলছে? নিউমেরিক কাউন্টস অনলি, শুধু ধরো যে নাম্বার গুলো আছে সেইগুলো, যে সেলগুলোতে নাম্বার আছে আমি সেগুলোকেই কাউন্ট করব। তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হওয়া উচিত কি না কাউন্ট। দেখো অ্যান্সারটা দেখো, কারো কিছু জিজ্ঞেস করার থাকলে করো। স্যার একটু এক্সপ্লেন করে দিন। দেখো আমাকে কোশ্চেনটা বলেছে কি যে নিউমেরিক কাউন্ট অনলি, ধরো তুমি সেলে কি করছো না, ধরো কিছু নাম্বার লিখেছো প্লাস কিছু ক্যারেক্টার, ধরো 5টা সেলের মধ্যে 3টেতে নাম্বার লিখেছো, 2টোতে ক্যারেক্টার। এবার তুমি চাইছো যে যে সেলগুলোতে নাম্বার আছে আমি সেইগুলোই খালি কাউন্ট করবো, বাকিগুলো কাউন্ট করবো না। এইরকম ধরনের পরিস্থিতিতে আমরা এই কাউন্ট ফাংশনটার ব্যবহার করতে পারি। কেন ওটা মনে রাখবে, কাউন্ট ফাংশন কেবল নিউমেরিক ভ্যালু যেখানে আছে সেই সেলগুলোকেই খালি কাউন্ট করতে পারে, যেগুলো নিউমেরিক ভ্যালু নেই সেই সেলগুলোকে ওরা কাউন্ট করতে পারে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? দেখো, হ্যালো, হ্যাঁ স্যার ক্লিয়ার। আচ্ছা ফাইন। নেক্সট হচ্ছে দেখো, which statement about if function is correct? কি বলছে? it can only check numeric condition, it can return text, numbers and formulas। হ্যাঁ, if ফাংশন কিন্তু সবগুলোতেই চেক করতে পারে। এই যে মানে অ্যান্সার বি হবে কারেক্ট, কারণ যে কোনো ভ্যালু, টেক্সটকে নিয়েও তুমি কিছু দিতে পারো, নাম্বারসকে নিয়েও দিতে পারো, কোনো ফর্মুলাকে নিয়েও তুমি কিছু কন্ডিশন দিতে পারো। ইফ কন্ডিশন বা ইফ ফাংশন এই পুরো জিনিসটার উপরে কাজ করে থাকে। তো আজকে আমরা এই থিওরিটিক্যাল জিনিসটা দেখলাম, যেখানে আমরা ডিসিশন মেকিং কিছু ফর্মুলা আমরা ইউজ করেছি। তো এবারে আমি যেটা করব, এই যে জিনিসগুলো করলাম সেগুলোকেই আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাবো। ঠিক আছে? ডেমো সেশনে মানে প্র্যাকটিক্যাল এক্সেলে কাজ করবো এবার আমরা। ওকে, আচ্ছা তোমরা সবাই এই স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, তো দেখো আজকে আমরা প্রথম কি শিখেছিলাম, কোন ফাংশনের ইউজ শিখেছিলাম? আচ্ছা আমি প্রথমে সাম দিয়ে শুরু করছি, তারপরে সাম এতে মুভ করছি, যদিও সামটা আমরা আমাদের এতে কভার করিনি, তাহলে সাম দিয়ে প্রথম আমি শুরু করছি। ধরো আমি এখানে কিছু নাম লিখছি আগে, ঠিক আছে, মার্কস দিয়ে দিলাম। তো ধরো এবারে আমি চাইছি আচ্ছা আরো কিছু দিয়ে দিই। ধরো এবারে আমি এই নাম্বারগুলোকে কি করব না অ্যাড করব। তো আমি নর্মালি আমরা যেরকম শিখেছি, মানে বেসিক ফর্মুলা যেরকম আমরা করেছি, আমরা সেরকম ভাবে করে দিলাম এটাকে। তাহলে কি হলো না, টোটাল স্কোর কত, টোটাল মার্কস কত হলো না 358। এই ফর্মুলাটা আশা করি সবাই জানো। কারো কিছু এই ফর্মুলা নিয়েও যদি কারো কিছু কোয়েরি থাকে আমাকে বলতে পারো। স্যার বলুন। হ্যালো,
আমি বলছি এই ফর্মুলাটা নিশ্চয়ই সবার কাছে ক্লিয়ার তো, এটা নিয়ে কারো কিছু জিজ্ঞেস করার নেই তো, থাকলেও বলতে পারো। স্যার বলুন স্যার, আরেকবার না বলুন। স্যার নেই। আমরা কি করছি, আমরা এই নাম্বার গুলোকে সাম করছি না, সব। স্যার। তার জন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করলাম, এই যে সাম। তাহলে এখানে কি হলো দেখো, যতগুলো তুমি নাম্বার দিয়েছো সবকটা সাম হয়ে গেল। এবারে আমি চাইছি না সবকটা নাম্বারে সাম করব না, আমি কি করব না, আমি কেবল যে নাম্বারগুলো ধরো 50-এর উপরে আছে সেই নাম্বারগুলোকেই কেবল আমি সাম করব, তার তলায় যেগুলো আছে সেগুলোকে আমি সাম করব না। তখন আমি কি করব, আমার ফর্মুলাটাকে একটু চেঞ্জ করবো, আমি লিখবো সাম ইফ। দেখো প্রথমে বলছে রেঞ্জ, এই নাম্বারগুলোকে সিলেক্ট করে নেবে, তারপরে কমা দেবে একটা, তারপরে দেখো কি বলছে ক্রাইটেরিয়া, আমার কন্ডিশন কি ছিল, যেগুলো 50-এর ওপরে আছে সেইগুলোকেই আমি খালি নেবো, 50 থাকলেও হবে না, 50-র ওপরে যেগুলো 50-এর ওপরে আছে সেগুলোকে আমি নেবো। থার্ড প্যারামিটারটা অপশনাল, আমরা একটু আগেই দেখলাম, থার্ড প্যারামিটারটা আমরা দেবোই না, এটাকে ক্লোজ করে দাও, এন্টার মারো। দেখো রেজাল্ট হলো 279। তাহলে আমার যে কন্ডিশন আছে সেই কন্ডিশন আমি কি করছি, আমি 89 নিচ্ছি, এই 67টাকেও নেবো, এই 56টাকেও নেবো, আর কি নেবো, এই 67টাকে নেবো। তাহলে দেখো এবার যদি আমরা এগুলোকে সব অ্যাড করি, শুধু সাম দিয়ে যদি আমরা এগুলোকে অ্যাড করি, তাহলে দেখো 279 এলো। দেখো এটা নর্মাল, এগুলোকে আমি চাইছি এই যে নাম্বারগুলো 50-র ওপরে যে নাম্বারগুলো আছে সেগুলোকে নিয়ে আমরা সাম করব। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করছি, আমরা এখানে এই ফর্মুলাটাকে ব্যবহার করছি। দেখো এই ফর্মুলাটা সবার কাছে ক্লিয়ার কিনা বলো। দেখো এটা মনে রাখবে, এটা হচ্ছে ফর্মুলা বার। তুমি যাই ফর্মুলা লিখবে এইখানে যখনই ক্লিক করবে ফর্মুলাটা এখানে চলে আসে। দেখো এটা হচ্ছে আমাদের সাম ইফ ফাংশনের ব্যবহার। দেখে নাও, কোনো অসুবিধা হলে বলো। বুঝতে পেরেছো? হ্যালো 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 হ্যাঁ বলো। হ্যালো, বলছি স্যার ওই সামিপ দ্বারা আমি নাম্বারগুলো অ্যাডও করতে পারবো, আর স্যার যেটা আপনি দেখালেন যে 50 আপ যে নাম্বারগুলো থাকছে সে নাম্বারগুলো আলাদা করেও অ্যাড তুমি করতে মানে তখনই টোটালটা করবে করা যাবে। যখন তুমি কোনো কন্ডিশন দেবে। যেমন ধরো আমার এখানে যে উদাহরণ আমি দিলাম তাতে তোমাকে কন্ডিশনটা হচ্ছে 50 আপ যে নাম্বারগুলো আছে সেইগুলোকে আমি অ্যাড করব, খালি সব নাম্বারকে নয়, তখনই আমি সাম ইফ ইউজ করব। আর যদি আমাকে সব নাম্বারকে অ্যাড করতে হয় তাহলে নর্মাল সাম ফাংশন যেটা আমরা করেছি এখানে এটাকে ইউজ করব। এই যে আমি যখন এটাকে সিলেক্ট করলাম নর্মাল সাম, এখানে যখন সিলেক্ট করলাম এই সাম ইফ ফাংশনটাকে আমি ব্যবহার। ঠিক আছে, বুঝতে পেরেছো? ঠিক আছে স্যার। আচ্ছা বাকিরা, হ্যাঁ স্যার। বাকিদের কোনো ডাউট থাকলে বলো। হ্যালো, হ্যাঁ বলো। কানাই সাহা বলো, শুনছি। বলছি আমি তো দেখতেই পেলাম না, আমি তো দেখতেই পেলাম না নেটওয়ার্কের জন্য। তোমার নেটওয়ার্ক আবার মনে আমি হচ্ছে রিজয়েন problem করছি হচ্ছে। স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি বুঝতে পারলাম না তুমি কি বললে, আরেকবার বলো। বৃষ্টি হচ্ছে তো স্যার, বলছি কি আমি আপনার এইটা দেখতে পেলাম না, বাকিরা দেখতে পেয়েছো? রিজয়েন করতে হবে মনে হয়। হ্যালো, না স্যার, এটা দেখতে পাইনি। বাকিরা দেখতে হ্যাঁ স্যার, পেয়েছো? দেখতে পেয়েছি। তাহলে কানাই হ্যাঁ, তোমার স্যার, নেটওয়ার্কের দেখতে ইস্যু আছে, চেক করতে হবে। তো এটা গেল আমাদের সাম ইফ এর ব্যবহার, ঠিক আছে। এরপরে আমরা এখানে শিখবো কি না, এখানে আমরা নেক্সট আমরা কি করেছিলাম, কাউন্ট বলে একটা ফাংশন ইউজ করেছিলাম। ধরো এই সেলগুলোতে আমি একটা করে নাম্বার লিখছি, ঠিক আছে। তাহলে এবার আমি জানতে চাইছি যে আমি কটা সেলে এরকম নাম্বার লিখলাম, তো সেই ক্ষেত্রে আমরা কি বলবো, আমরা বলবো কাউন্ট। এবার আমরা এই নাম্বারগুলোকে সব সিলেক্ট করে নেবো, নিয়ে এটাকে ক্লোজ করে দেবো। দেখো টোটাল কটা সেলে আমি লিখেছি নাম্বার, কাউন্ট করে বলো দেখি। 8টাই আসবে।
8টাই, তাই তো? 1 2 3 4 5 6 7 8, তাহলে আমাকে 8 দিয়ে দিল। এটা গেল নর্মাল কাউন্ট ফাংশন। এবারে এর মধ্যে থেকে তুমি একটা ধরো 13কে আমি সরিয়ে আমি লিখে দিচ্ছি এবিসি, দেখো এখানে সঙ্গে সঙ্গে 7 হয়ে যাবে। কারণ আমরা যখন পড়ছিলাম থিওরি তখন আমরা দেখলাম কি না, কাউন্ট ফাংশন কেবল নিউমেরিক ভ্যালুকে কাউন্ট করে। যে সেলে নিউমেরিক ভ্যালু আছে সেই সেলটাকেও কাউন্ট করে, যে সেলে কোনো ক্যারেক্টার থাকলে সেই সেলটাকেও কাউন্ট করে না। এবার এখানে আমি কি করলাম, দেখো ক্যারেক্টার লিখলাম। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখবে, এক্সেলে যত নাম্বার থাকে সেগুলো সব রাইট অ্যালাইন্ড হয়ে যায়। মানে তুমি ধরো এই যে যেমন ধরো 89 আমি লিখছি, তো শুরু হচ্ছে বাঁ দিক থেকে, কিন্তু তুমি যেই এন্টার মারবে ও কিন্তু ডান দিকে সরে যাবে। কিন্তু ক্যারেক্টার হচ্ছে কি সব লেফট অ্যালাইন, তুমি যাই লেখো না কেন ও বাঁ দিকেই থাকবে। ধরো আমি আবার লিখছি, ধরো আবার লিখলাম ABC, ও দেখো বাঁ দিকে লেখা শুরু করেছি, এন্টার মারলেও বাঁ দিকেই থাকবে। ঠিক আছে? তো কাউন্ট ফাংশনের ব্যবহার নিশ্চয়ই বুঝতে পারলে। কিন্তু একটাই কন্ডিশন, কাউন্ট ফাংশন কি করে, যত নিউমেরিক ভ্যালু যে সেলে আছে সেই সেলগুলোকে ওরা কাউন্ট করে। অন্য কোনো সেলে মানে ক্যারেক্টার বা অন্য কিছু থাকলে এটাকেও কাউন্ট করবে না। যেমন ধরো আমি এখানে কিছু লিখলাম না, তাও দেখো ব্ল্যাঙ্ক, কিন্তু ও 7 দেখাবে তোমার আউটপুট, কারণ ওই ব্ল্যাঙ্ককেও ও ধরে না, ব্ল্যাঙ্ককেও ইগনোর করে বেরিয়ে যায়। দেখো কারো কিছু ডাউট থাকলে বলো। এটা হলো আমাদের কাউন্ট ফাংশনের ব্যবহার। হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যালো। হ্যাঁ বলো, আমি শুনতে পাচ্ছি। কোনটা দেখালেন? হ্যাঁ স্যার বলছি কি, প্রথমে যেন কোনটা দেখালেন? প্রথমে কোনটা দেখালাম মানে প্রথমে আমি এগুলো দেখিয়েছি, যেমন ধরো নর্মাল লিখে দেখালাম, 8টা সেলেই ভ্যালু আছে, তারপরে আমি একটা ভ্যালুকে মানে ডিলিট করে দিলাম, দিয়ে তার জায়গায় একটা নাম্বার দিয়ে একটা ক্যারেক্টার মানে স্ট্রিং ওয়ার্ড দিয়ে দিলাম, ধরো এবিসি। তখন দেখো ওটা কিন্তু 7 হয়ে গেল, 8 হলো না, কারণ ও ক্যারেক্টার এখানে পাবে সেই মানে বা ওয়ার্ড যেখানে পাবে সেই সেলটাকেও কানেক্ট মানে কাউন্ট করতে পারে না। ঠিক আছে? এবার একটা জিনিস দেখো, ধরো তুমি চাইছো যে সমস্ত কিছু নাম্বার আর এ সব কিছু কাউন্ট হবে, তখন তুমি কি করবে, কাউন্টের বদলে আর একটা সুন্দর ফাংশন থাকে কাউন্ট এ বলে। এবার তুমি কাউন্টে ফাংশনের ব্যবহার করো, ও ক্যারেক্টার নাম্বার সমস্ত সেলের ভ্যালু, সমস্ত সেলকে, যে সেলে নাম্বার আছে সেটাকেও নেবে, যে সেলে ক্যারেক্টার আছে সেটাকেও নেবে, তখন কিন্তু 8 দেখিয়ে দেবে। কাউন্ট এ, হ্যাঁ মনে রাখবে, কাউন্টে লিখে এন্টার হবে। হ্যাঁ স্যার কাউন্টে লিখে তারপরে যে এটা নিয়ে J1 বা J8 বলছি কাউন্ট। হ্যাঁ কাউন্টে ফাংশন সবগুলোকে কাউন্ট করে, নাম্বারকেও কাউন্ট করে প্লাস তোমার ক্যারেক্টারকেও কাউন্ট করে। ক্যারেক্টারকেও কাউন্ট। আচ্ছা, বাকিদের সবাই বুঝতে পেরেছো? কোনো কিছু ডাউট থাকলে বলতে পারো। আচ্ছা, নেক্সট আমরা শিখেছিলাম কি, কাউন্ট ইফ ফাংশন, তাই তো? আচ্ছা, এবার আমরা একটু চেঞ্জ করছি। ধরো আমি সেই সমস্ত সেলগুলোকেই কাউন্ট করব যেখানে 60-এর উপরে ভ্যালু আছে, 60-র তলায় যেগুলো আছে সেগুলোকে কাউন্ট করব না। সেই ক্ষেত্রে কি হয়, ইকুয়াল টু কাউন্ট ইফ। যেরকম সামিপ দেখেছিলাম সেরকমই করব কাউন্ট ইফ। এবার আমি কি করছি, রেঞ্জটাকে নিয়ে নেবো, নিয়ে কন্ডিশন দেবো। কন্ডিশন কি আছে না, গ্রেটার দ্যান 60। এবার এটাকে ক্লোজ করো, দাঁড়াও 1 মিনিট। দেখো কোন কোন সেলে আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর, এইগুলোকে নিল না কিন্তু, কারণ আমার কন্ডিশন কি বলছে, আমার কন্ডিশন বলছে যে সেই সেলগুলোকে আমি কাউন্ট করব যেখানে ভ্যালু সেলের মধ্যে, যেখানে সেলের ভ্যালু 60-এর উপরে আছে। সেইভাবে আমরা কি করি না, কাউন্ট ইফ ফাংশনের ব্যবহার করলে করতে পারি। দেখো কারো কিছু জিজ্ঞেস করার থাকলে করো এই কাউন্ট ইফ ফাংশন সম্বন্ধে। স্যার এই বিষয়টা আরেকবার দেখিয়ে দেন। কোনটা? এই বিষয়টা স্যার। এই যে এই ফাংশনটাকে এইভাবে লিখতে হয়, কাউন্ট
ইফ সব নাম্বারগুলোকে নেবে, নিয়ে এবার কন্ডিশনটা দিয়ে দেবে। ধরো আমি বললাম 60-এর উপরে যেগুলো আছে সেগুলোকে দেখবো, তো দেখো সঙ্গে সঙ্গে 60-র উপরে যেগুলো আছে সেগুলোকেও দেখিয়ে দেবে। ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, তারপরে আমরা কি দেখেছিলাম? ইফ ফাংশনের ব্যবহার। ধরো আমি এখানে একটা ছোট জিনিস লিখছি, একটা জাস্ট রিপোর্ট বানাচ্ছি। ধরো এখানে লিখলাম নেম, মার্কস, স্ট্যাটাস। ধরো এইগুলো মার্কস, নাম না, এই এতগুলো স্টুডেন্ট, 4টে স্টুডেন্টের নাম এবং মার্কস লিখলাম। এবার আমি চাইছি কি, না এখানে স্ট্যাটাসে দেখাবো কি না, যারা ধরো অ্যাবভ 60 তাদের বলবো পাস, 60-র তলায় যারা পেয়েছে তাদের বলবো ফেল, মানে তাদের স্ট্যাটাস হবে ফেল। তাহলে কি লিখছি? ইকুয়াল টু ইফ, ফার্স্ট ব্র্যাকেট দেবে, দিয়ে 78-এর উপরে ক্লিক করবে, দিয়ে বলবে গ্রেটার দ্যান কত বলেছি? 60। তাহলে কি হবে? পাস হবে। দাঁড়াও দাঁড়াও, এক মিনিট দাঁড়াও। ইকুয়াল টু ইফ, ইকুয়াল টু ইফ, দেন এটাকে ক্লিক করবে, দিয়ে বলবে যদি গ্রেটার দ্যান 60 হয় তাহলে কি হবে না পাস, আর যদি তার কম হয় তাহলে কি হবে না ফেল। আচ্ছা, একটা জিনিস সবসময় মনে রাখবে, এখানে বলে রাখছি, এগুলো সব ডবল ইনভার্টেড কমা দেবে। অনেকে কি করি আমরা, এটাকে সিঙ্গেল ইনভার্টেড কমা করে দিই না। আচ্ছা, এই ডাবল ইনভার্টেড কমাটা থাকবে না, এগুলোকে ডবল ইনভার্টেড কমার মধ্যে ফেলবে। কিন্তু এন্টার মারো, দেখো পাস হয়ে গেছে। এবার এটাকে ড্র্যাগ করো, বাকিগুলো দেখো ফেল করে গেছে। তাহলে এইভাবে আমরা কি করি না, আমরা ইফ ফাংশনের ইউজ করলে করতে পারি। আমার আগের ক্লাসে দেখে ডিফারেন্সিং নিয়ে বলেছিলাম। তাহলে কি হলো না, যেই আমি এটাকে ড্র্যাগ করলাম, ফর্মুলাগুলো একটা সেল থেকে অন্য সেলে কপি হয়ে গেল। এবং এইভাবে আমাদের ইফ ফাংশনকে আমরা ব্যবহার করলে করতে পারি। খুবই গুরুত্বপূর্ণ ফাংশন, এবং যখন ফর্মুলাটা লিখবে তখন এইগুলোর সম্বন্ধে খুব কেয়ারফুল। একটা কমা যদি না দাও তাহলে কিন্তু এরর হবে। ঠিক আছে? আমি কি করেছি, কিছু নাম লিখেছি, কিছু মার্কস দিয়েছি, এবং আমি চাইছি যে প্রত্যেকটা নামের পাশে মানে স্টুডেন্টটা ফেল করেছে না পাস করেছে লিখবো। তাহলে যেমন ধরো আমি এখানে ফর্মুলা দিয়ে দিলাম, এই হচ্ছে তার ফর্মুলা। ইফ J2 গ্রেটার দ্যান 60 তাহলে পাস, মানে যদি ভ্যালুটা যদি ধরো 60-এর উপরে হয়। আরেকবার, আচ্ছা ফর্মুলাটাকে আরেকবার লিখে দিচ্ছি, দেখো প্রথমে ইফ লিখবে, তারপরে 78 কে ক্লিক করবে, দিয়ে গ্রেটার দ্যান যদি 60 হয় তাহলে আমরা কি বলবো? পাস। এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডবল ইনভার্টেড কমা দেবে, সিঙ্গেল ইনভার্টেড কমা দুবার দেবে না, তাহলে কিন্তু তুমি এরর খাবে। এবার লিখবে ফেল, দিয়ে ব্র্যাকেট থেকে ক্লোজ করে দাও। এবারে দেখো পাস হয়ে গেছে, কারণ এ তো পেয়েছে 78। আমার কন্ডিশন কি বলেছে? 60-এর উপরে ফেলে সে পাস, তাহলে সে পাস করে গেল। এবারে আমি কি করছি দেখো, এই ফর্মুলা গুলোকে এখানে জাস্ট এই যে ছোট্ট বক্স আছে যেটাকে বলা ফিল হ্যান্ডেল বাটন, অটো ফিল হ্যান্ডেল বাটন, এটাকে ড্র্যাগ করে দাও। দেখো বাকি ফর্মুলা গুলো এখানে কপি হয়ে যাবে। আমার এখানে J3 হয়ে গেল, এখানে J4 হয়ে গেল, এখানে J5 হয়ে গেল। কারণ আমরা আগের ক্লাসেই দেখেছি রিলেটিভ রেফারেন্সিং এর কনসেপ্ট। সেই ফিচারকে নিয়ে আমরা কি দেখছি না, একটা সেলের ফর্মুলাকে অন্য সেলে কপি করতে পারি, এবং সেই যদি দেখি তাহলে এখানে কিন্তু 56 পেয়েছে, সুতরাং ফেল করে গেছে। 45 পেয়েছে, ফেল করে গেছে। 89 পেয়েছে, পাস করে গেছে। তো এইভাবে আমরা ইফ ফাংশনের ব্যবহার করতে পারি। তাহলে বুঝতে পেরেছো হিনাল? হ্যালো, আচ্ছা আচ্ছা, বাকিদের কিছু ডাউট থাকলে বলো। ওকে, আচ্ছা বাকিদের কিছু যদি ফাংশন নিয়ে জিজ্ঞাসা থাকলে করতে পারো। তুমি কিছু বলতে চাইছো কানাই? স্যার বলছি আমি বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, ভালো, ভেরি গুড, বুঝতে পারলে খুব ভালো কথা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, একটু ইম্পর্টেন্ট একটা। ধরো তুমি ফার্স্ট এখানে দেখাতে চাইছো, আমি ধরো এটাকে 3টে ভাগে ভাগ করবো। কি কি না, 70-এর উপরে যদি কেউ পেয়ে থাকে
তাহলে আমি তাকে বলবো গ্রেড এ বা এ গ্রেড। যদি কেউ 60-এর উপরে পেয়ে থাকে তাকে বলবো বি গ্রেড। আর তার তলায় যদি কেউ পেয়ে থাকে 70 না 80-র উপরে কেউ যদি পেয়ে থাকে 80 কিংবা 80-র উপরে, তাহলে তাকে বলবো গ্রেড এ। যদি 70 কিংবা 70-এর উপরে যদি হয় তাকে বলবো বি। আর যদি তার তলায় হয় তাহলে বলবো সি গ্রেড। তাহলে এবার আমরা 3টে ভাগে ভাগ করব। ইফ, ভালো করে লক্ষ্য করবে সবাই, আমি 78-এ ক্লিক করলাম, গ্রেটার দ্যান ইকুয়াল টু, আমি কি বলেছি 80 কিংবা তার 80-র উপরে, তাহলে বলবো গ্রেটার দ্যান ইকুয়াল টু, কি বলবো এ। ইফ আবার এই 78-এ ক্লিক করো, গ্রেটার দ্যান ইকুয়াল টু যদি 70 হয় তাহলে কি বলবো গ্রেড বি। এবার আরেকটা কমা দিয়ে বলবে গ্রেড সি। এবার তোমরা আমাকে বলো এখানে কটা ইফ ওপেন আছে? 2 দুটো ইফ ওপেন আছে। তাহলে আমাকে দুটো স্যার, ক্লোজ করতে দুটো হবে, sorry। কিন্তু দুটো ব্র্যাকেটকে ক্লোজ করতে হবে। এবার এন্টার মারো, দেখো বি দেখিয়েছে, কারণ এ তো 80-র কম, তাহলে বি। এবার এগুলোকে তুমি ড্র্যাগ করে দাও, দেখো এই দুটো হয়ে যাবে সি, এইটা হয়ে যাবে এ। তো এইভাবে আমরা ইফকে মাল্টিপল ভাবে ভাগ করতে পারি। আগে যেমন দুটো কন্ডিশন ছিল, স্যার। কিন্তু এখানে আমার, হ্যাঁ বলো। স্যার আরেকবার একটু দেখিয়ে দিন। আচ্ছা, দেখো আমি কি লিখছি সবাই লক্ষ্য রাখো। ইকুয়াল টু ইফ, ফার্স্টে 78-এ ক্লিক করবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু কত বলেছি 80, যদি 80-র ওপরে হয় তাহলে আমি কি দেখাবো এ। যদি আবার ইফ দেবে, যদি এই ভ্যালুটা 70 কিংবা 70-এর উপরে হয় তাহলে কি দেখাবে বি। এবার তার তলায় যদি হয় কি লিখবে, ব্র্যাকেট লিখে ডবল ইনভার্টেড কমার মধ্যে বলবে সি এবং ব্র্যাকেট দুটোকে ক্লোজ করে দেবে, দিয়ে এন্টার মারবে। এবার এটাকে ড্র্যাগ করে দাও, দেখো তোমার এগুলো এইভাবে কাজ করেছে। দেখো এই ফর্মুলা কিন্তু সব রেফারেন্সিয়াল মানে রিলেটিভ রেফারেন্সিং এর জন্য হচ্ছে। কিন্তু তুমি যদি এখানে যাবে দেখবে হ্যাঁ বলছিলাম স্যার সি এর ক্ষেত্রে ইফটা বুঝলো না কেন? সি এর ক্ষেত্রে এলস, মানে যদি না হয়, কারণ লাস্ট কন্ডিশনে তোমাকে কোনো ইফ দিতে হবে না, মানে এটা না হলে অন্যটা হবে, এরকম টাইপের। আচ্ছা আচ্ছা। তাহলে কি এও হলো না বিও হলো না, তাহলে তোমার হাতে কি থাকছে সি। কারণ আমার 3টে কন্ডিশন ছিল, আমি দুটো কন্ডিশনকে চেক করলাম, যদি ওটা না হয় তাহলে থার্ড কন্ডিশন তো হবেই। এইভাবে ভাগ ভাগ করে করে তোমাকে ইফ ফাংশনকে লিখতে হয়। হ্যাঁ, লেখার সময় কিন্তু তোমাকে এই সিনট্যাক্স গুলো খুব ইম্পর্টেন্ট। যেভাবে, যেমন আবার বলছি, দেওয়ালে অনেকে আমরা ভুল করি, সিঙ্গেল ইনভার্টেড কমাকে দুবার লিখে দিই। না, সিঙ্গেল ইনভার্টেড কমা এখানে হবেই না, এখানে সবসময় ডাবল ইনভার্টেড কমা হবে। বলো আর কিছু ডাউট? দেখো কারো কিছু ডাউট না থাকলে আরেকটা জিনিস আছে, সেটাকে আমি দেখাবো। আচ্ছা, তাহলে আমরা লাস্ট আর একটা কন্ডিশনে চলে যাব, কন্ডিশনাল ফরম্যাটিং। আচ্ছা, কন্ডিশনাল ফরম্যাটিং এখানেই অ্যাপ্লাই করে দিচ্ছি। ধরো এই যে নাম্বারগুলো আছে, তাই তো, এই নাম্বারে আমি ধরো 80 কিংবা 80-র উপরে যারা পেয়েছে তাদেরকে সবুজ রঙে দেখাবো, সেই নাম্বারটা গ্রিন কালারে আসবে, আর তার তলায় হলে নাম্বারটা রেড কালারে আসবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, দেখো প্রথমে এই নাম্বারগুলোকে সিলেক্ট করলাম আমরা, ঠিক আছে। তারপরে আমরা চলে যাব কোথায়, দেখো এখানে একটা খুব সুন্দর অপশন থাকে, এই হোমে চলে যাবে। হোম ট্যাবের মধ্যে গিয়ে দেখো এখানে একটা অপশন পাবে তুমি, কন্ডিশনাল ফরম্যাটিং বলে, এখানে ক্লিক করবে। সেখান থেকে দেখো নিউ রুল বলে একটা, সরি ম্যানেজ রুল বলে একটা অপশন পাবে, এই ম্যানেজ রুলসে চলে যাবে। নিউ রুলে ভালো করে সবাই লক্ষ্য রাখো, হ্যাঁ, নিউ রুলে ক্লিক করতে হয়। তারপরে দিয়ে এই যে 2 নম্বর অপশনটা দেখছো, এই অপশনটাকে নেবে, এই যে ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেন, এখানে কন্ডিশন দাও। আমার কন্ডিশন কি বলেছে, যে গ্রেটার দেন অর ইকুয়াল টু কত না, যদি 80-র ওপরে হয় তাহলে আমি কালারটা কি করব, কালারটা নেওয়ার জন্য আমি ফরম্যাটে চলে যাব, এখান থেকে বলবো গ্রিন, দিয়ে ওকে করে দাও, ওকে করে দাও। আবার নিউ রুলে যাবে, আবার এটাকে সিলেক্ট করবে, লেস দেন
যদি 80-র তলায় হয় তাহলে কি করব, ফরম্যাটে যাবে, এখানে তুমি বলবে এটাকে কি না রেড, ওকে করে দেবে, আবার ওকে করবে, এবার অ্যাপ্লাই আর ওকে করে দাঁড়াও ফাইলটা মনে হয়, ও সরি একটা ভুল করে দিয়েছি, আমি এটাকে সিলেক্ট করিনি, দাঁড়াও আগে সিলেক্ট করে নিয়ে তারপরে কাজটা করতে হবে। আচ্ছা ক্লিয়ার রুল করে দিচ্ছি, দিয়ে ফার্স্টে সিলেক্ট করে নেবে, নিয়ে একই জিনিসকে আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। এখান থেকে তুমি নেবে গ্রেটার দেন অর ইকুয়াল টু কত না 80, গ্রিন করে নিলাম, দাঁড়াও গ্রিন ম্যানেজ রুলসে চলে যাবো, তাহলে আমার সুবিধা হয়ে যাবে। নিউ রুল, দেখো এই জিনিসটাকে রিপিট করছি, এখানে গ্রিনে গেলাম, ওকে করে দিলাম, আবার নিউ রুলে যাব, আবার এটাকে সিলেক্ট করব, দিয়ে বলবো লেস দেন কত না 80, যদি তলায় 80-র তলায় যদি হয় সেগুলোকে আমরা কি করছি না আমরা রেড করে দিচ্ছি। এবার দেখো যে নাম্বারগুলো তোমার গ্রিন ছিল, এই সরি এই 80-র ওপরে ছিল, যেমন এটা সবুজ হয়ে গেল, বাকিগুলো তোমার লাল হয়ে গেল বা রেড হয়ে গেল, কারণ আমার কন্ডিশন সেইভাবে দেওয়া আছে। তো এই হচ্ছে আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং এর ফিচার। বলো কারো কিছু ডাউট থাকলে বলো। স্যার পাস আর ফেল যদি কালার চেঞ্জ করি স্যার? না, পাস ফেলের কালার তোমার করতে পারবে না, তুমি এখানে নাম্বারের উপরেই আমাকে জিনিসগুলোকে ফেলতে হবে কন্ডিশনাল ফরম্যাটিং। ঠিক আছে, স্যার স্টেপটা আরেকবার দেখিয়ে দেন না। আচ্ছা দেখো আমি আরেকবার রিপিট করছি। আচ্ছা এগুলোকে সব ডিলিট করে দিচ্ছি, যদি এগুলোকে সব যে ফরম্যাট তুমি করেছিলে সেগুলোকে যদি ডিলিট করতে হয়, আবার এখানে গিয়ে বলবে ক্লিয়ার রুল, বলবে ক্লিয়ার রুল ফ্রম সিলেক্টেড সেলস, তাহলে দেখো তুমি তোমার আগের জায়গায় ফিরে পাবে। এবার আমি প্রথম স্টেপ কি হবে, নাম্বারগুলোকে সিলেক্ট করবে। দ্বিতীয় স্টেপ কি করবে, কন্ডিশনাল ফরম্যাটিং এ চলে যাবে। তৃতীয় স্টেপ কি হবে, নিউ এই ম্যানেজ রুলসে যাবে, নিউ রুলে না ম্যানেজ রুলসে চলে যাবে, দিয়ে এবার এই নিউ রুলটাকে ক্লিক করবে। তারপরে দেখো খুব গুরুত্বপূর্ণ জিনিস, এই অপশনটাকে সিলেক্ট করতে হয়, সেকেন্ড অপশনটাকে। তারপরে কি বলছি, এই যে এখানে কন্ডিশন দেবে গ্রেটার দেন অর ইকুয়াল টু কত না 80, এবার ফরম্যাটে যাও, দিয়ে বলবে এই গ্রিনটাকে সিলেক্ট করবে, ঠিক আছে, দিয়ে ওকে করে দাও, দিয়ে আবার ওকে করো, দিয়ে আবার নিউ রুলে যাও আর একটা রুলের জন্য, তার তলায় হলে কি হবে, আবার সেম আমি এখানে ক্লিক করব, এবারে বলবো লেস দেন কত না 80, ফরম্যাটে যাও, এখান থেকে বলে দাও রেড, ওকে ওকে অ্যাপ্লাই ওকে। দেখো যেগুলো তোমার রেড ছিল সরি বিলো 80 সেগুলো সব রেড হয়ে গেল, আর যেটা অ্যাবভ 80 আছে সেটা গ্রিন হয়ে গেল। দেখো বুঝতে পেরেছো, এইভাবে আমরা কন্ডিশনাল বেসড ফরম্যাটিং করলে করতে পারি। বলো কারো কিছু জিজ্ঞেস করার থাকলে, ডাউট থাকলে বলো। আজকে আমরা এই জিনিসগুলোকে কভার করেছিলাম, সেগুলোর প্রত্যেকটা ডেমো আমি তোমাদের দেখিয়ে দিলাম। দেখে নাও একবার, কারো কিছু জিজ্ঞেস করার থাকলে করো। এবং তুমি আরেকটা জিনিস মনে করিয়ে দিই, যদি ধরো এটাকে ডিলিট করতে হয় তাহলে সিলেক্ট করবে, দিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং এ যাবে, গিয়ে বলবে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস, তাহলে কি হবে না তুমি তোমার পুরনো জায়গায় আবার ফিরে আসবে। ঠিক আছে, তো দেখো আশা করি আজকে জিনিসটা বুঝতে, যে জিনিসগুলো করালাম সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং প্রত্যেককে আমি বলবো এগুলোকে প্র্যাকটিস করতে। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে কিন্তু এখান থেকে জিনিসগুলো বলবো এবং তোমরা আমাকে বলবে, আমি করব। আমি কিছু ডেটা তোমাদের দিয়ে দেবো, সেই ডেটাগুলোকে উপরে তোমাদের এই যে ফাংশনগুলো আমি শিখলাম আমরা, সেই ফাংশনগুলোর উপরেই কিছু কোশ্চেন করবো, সেগুলো তোমরা আমাকে অ্যান্সার দেবে। নেক্সট ক্লাসে আমরা এটা করব, ঠিক আছে? কারণ আজকে অনেক গুরুত্বপূর্ণ কিছু ফাংশন শিখে গেছি, সেই ফাংশনগুলোকে আমরা মানে
কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে আরেকবার রিক্যাপ করবো, এবং আশা করি তোমরা প্রত্যেকে জিনিসগুলোকে ভালো করে এই এক সপ্তাহের মধ্যে এগুলোকে ব্রাশ আপ করবে আর সেগুলোকে চেক করবে। ঠিক আছে, কারো কিছু জিজ্ঞেস করার থাকলে করতে পারো। আবুল হোসেন কিছু জিজ্ঞাসা আছে বলো। না স্যার। ওকে, বাপি রায়। না স্যার, কোনো জিজ্ঞেস করবো। ওকে, চন্দ্রশেখর। হ্যাঁ স্যার। কোনো ডাউট আছে? না স্যার, ডাউট নাই স্যার, এগুলো প্র্যাকটিস করতে হবে আমাকে। হ্যাঁ, প্র্যাকটিস তো সবাইকেই করতে হবে, তোমাকে না, আমি সবাইকে বলবো প্র্যাকটিস করতে হবে কিন্তু। দেবব্রত। হ্যাঁ স্যার। কোনো ডাউট? না স্যার। फरहादेर तो कोनो डाउट থাকা উচিত না। फरहाद कोई डाउट है क्या? नहीं सर। तनाई? तनाई शाह? না স্যার, কোনো ডাউট নেই। কোনো ডাউট মিনালের কোনো ডাউট নেই, তো লিখেই দিয়েছিল। আচ্ছা, প্রসেনজিৎ সামন্ত? না স্যার। আচ্ছা, পূজা কর্মকার? না স্যার, কোনো ডাউট নেই, কিন্তু স্যার বলছি রেকর্ডেড ক্লাসটা কি রেকর্ডেড ক্লাসটা তোমরা কাল পরশুর মধ্যে পেয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, সঞ্জয় বর্মন? না স্যার, ঠিক আছে। সঞ্জয় বর্মনের কোনো ডাউট আছে? না স্যার, ঠিক আছে। তোমার ভয়েস মনে হয় কিছু ব্রেক করছে, আমি শুনতে পাচ্ছি না। স্যার ঠিক তো আছে। যাই হোক, আজকে যে ক্লাসটা করলাম, কিন্তু আমাদের নেক্সট দিনের এই অ্যাসাইনমেন্ট থাকবে। আমি কিন্তু এই জিনিসগুলোকেই তোমাদের, এবং আগেও ধরো প্রিভিয়াস ক্লাসে যেমন ধরো রেফারেন্সিং আমরা করেছিলাম, সুতরাং সেই রেফারেন্সিং বা প্রোটেকশন এইগুলোর উপরে কিন্তু আমি আরেকটা অ্যাসাইনমেন্ট ক্লাস করাবো। নেক্সট দিনে এটা করব আমরা। ঠিক আছে, সুতরাং তোমরা কিন্তু সেই হিসেবে মানে রেডি হয়ে থাকবে এবং সমস্ত কিছু সেইভাবে প্রিপারেশন করবে। ঠিক আছে, তো আজকের মতন আমি রাখলাম। তোমরা কেউ লগ অফ করো না, তোমাদের নেক্সট সেশন এক্ষুনি শুরু হচ্ছে। ঠিক আছে, কেউ লগ অফ করবে না, তোমাদের নেক্সট সেশন আছে।